হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে শুনছেন সবাইকে জানাই মন থেকে স্বাগতম। আপনারা যারা নিয়মিত ভূতের গল্প শুনতে ভালোবাসেন তাদের জন্য আমার ছোট্ট আয়োজন। আপনাদের জানা এবং শোনা সত্য ভূতের ঘটনা আমাকে লিখে পাঠাতে পারেন। ঘটনা লিখে darktales360@gmail.com এই ঠিকানায় পাঠিয়ে দিন, অথবা ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও মেসেজের মাধ্যমে ঘটনা লিখে বা রেকর্ড করে পাঠাতে পারেন। আপনাদের সাথে আছি আমি মিঠু, আর আপনারা শুনছেন ডার্ক টেলস অন্ধকার গল্প। আজকে আমি আপনাদেরকে একই সাথে দুইটি ভৌতিক সত্য ঘটনা শোনাতে চলেছি। আশা করি ঘটনা দুইটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তার মাঝে প্রথম যেই ঘটনাটি, সেই ঘটনাটি একটি লাশকে কেন্দ্র করে। এটি কোনো সাধারণ মানুষের লাশ নয়, এটি একটি তান্ত্রিকের লাশকে কেন্দ্র করে সত্যি ভৌতিক ঘটনা। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আর প্রথম ঘটনাটির নাম তারকতান্ত্রিকের লাশ। তারকতান্ত্রিক এর নিথর দেহটা আমরা যখন অ্যাম্বুলেন্স থেকে নামাচ্ছিলাম তখন কাটায় কাটায় রাত 2টো। তারকতান্ত্রিক এলাকার সব থেকে নামকরা তান্ত্রিক। নিজের তন্ত্রমন্ত্র এর বলে নানান অসাধ্য কাজ করিয়ে দেখিয়েছেন তিনি। কিন্তু এই তারকতান্ত্রিকের কাছে টাকাই ছিল সব থেকে আগে। টাকার জন্য সে ভালো মানুষের খারাপ করতেও ছাড়েনি। ইচ্ছে না থাকলেও আমাদেরই তার সদ্গতির কাজে হাত লাগাতে হয়। সংসারে স্ত্রী ছাড়া আর কেউই নেই। আবার প্রায় 2 মাস ধরে তার স্ত্রী শয্যাশায়ী, কোনো এক বেমারি ধরেছে, তার নাম কেউই জানে না। সে যাই হোক, সব কিছু রেডি করতে করতে রাত 2:45। আবার বাসি মরার তকমা এড়াতে সেদিনই নাকি সদ্গতির ব্যবস্থা করতে হবে। সে যাই হোক, আমরা 4 জন ছেলে মিলে তারকতান্ত্রিক এর দেহটা যে খাটিয়ায় রাখা ছিল সেটা তুলে নিয়ে শ্মশানের দিকে রওনা হলাম। এরকম একটা বদ মানুষকে কাঁধে করে নিয়ে যাচ্ছি জেনে বারবার মনে রাগ জেগে উঠল। আবার কখনো কখনো মনে হচ্ছিল ওর তো কেউই নেই, ওর ব্যবহার ওর কাছে, ওর একটা বিহিত করে দিলেই বাঁচে। এই তারকতান্ত্রিক লোকটা যেমন অদ্ভুত, তেমনি তার মৃত্যু হয়েছে অদ্ভুতভাবে। সকাল থেকেই আকাশের গতি ভালো ছিল না। এই ঝড় বাদলা মাথায় নিয়েই কোনো এক কাজে নাকি তিনি রওনা দিয়েছিলেন পাশের গ্রামে। একদিন পর পূব পাড়ার তেমাথার দিকে যে বিশাল খালটা আর ওর ধারে যে বিশাল বিশাল আম গাছগুলো, সেখানেই অর্ধেক জলে আর অর্ধেক ডাঙায় তার শরীর মিলেছে। যখন তার শরীরকে তুলতে গেল পুলিশ, তখন দেখল তার নাকি একটি হাড়ও আর অবশিষ্ট নেই। সাধারণত মৃত ব্যক্তির শরীর কঠিন হয়, কিন্তু তারকতান্ত্রিকের দেহ নাকি লতার মতো নেতিয়ে যাচ্ছিল। সেই খালের দিকে তার দেহটা পড়েছিল অনেকটা স্বস্তিক চিহ্নের মতো করে। কান দিয়ে বেরিয়ে যাওয়া রক্ত খালের জলে গেছে, কিন্তু অবাক করা ব্যাপার হলো সেই রক্ত খালের জলে মিশে যায়নি। রক্ত খালের জলেই জমাট বেঁধেছিল। আমার যতদূর মনে হয় এই তারকতান্ত্রিককে কেউ খুন করেছে। এমন একজন অসৎ মানুষের শত্রুর কোনো অভাব নেই, সেই ব্যাপারে আমি নিশ্চিত। এই সব 7-5 ভাবনার জাল যখন ছিন্ন হলো, তখন দেখি আমরা গ্রাম ছেড়ে ভুবনডাঙ্গার মাঠ দিয়ে হেঁটে যাচ্ছি। এই মাঠেই তো তারকতান্ত্রিক রাতে কালরাত্রি দেবীর পূজা করত। কত লোক রাতের বেলায় এই মাঠ পেরোতে গিয়ে নানান ভয়ানক জীব দেখে অজ্ঞান হয়ে গেছে। যদি আমরাও এরকম কিছু দেখি কি হবে? দূর, কি সব ফালতু ভাবনা ভাবছি। শ্মশান তো আর বেশি দূর নেই, সেখানে গিয়ে লাশটার একটা বিহিত করে দিলেই বেঁচে যাই। ভুবনডাঙ্গার মাঠের কোণ থেকে বারবার শেয়ালের ডাক আর মাঝে মাঝে পেঁচার আওয়াজ বারবার শরীরকে শিহরিত করছে। সামনে চলছিল বিশু আর নিশু, 2 ভাই, আর পিছনে আমি আর নীলু। নীলু আমাকে এক হাত দিয়ে ধরে ফিস ফিস করে বলল, কিছু বুঝছিস ভাই? আমি বললাম, কিছু বুঝছিস মানে? নীলু বলল, আমার মনে হচ্ছে তার কুয়ের লাশটা নড়ছে। তুই খেপেছিস নাকি? লাশটা নড়ছে? আরে আমরা হেঁটে যাচ্ছি তাই লাশেও ঝাঁকি লাগছে, আর লাশটাও এদিক ওদিক করছে। না রে ভাই, সত্যি আমার মনে হচ্ছে তার কুয়ের লাশটা নড়ছে। আমি নীলুর কথার কোনো উত্তর দিলাম না, তাই নীলুও চুপ করে গেল। কিছুক্ষণ যাওয়ার পর সামনে থেকে বিশু চেঁচিয়ে বলল, হ্যাঁ রে, এই তারক কাকা কি মরে নাই নাকি? কেমন যেন মনে হচ্ছে খাটিয়াটা দুলছে। আমি আবার বললাম যে হেঁটে যাওয়ার ঝাঁকুনির জন্য লাশটা নড়ছে, তাই এরকম মনে হচ্ছে। বিশু আবার বলল, না না, তুই একটু ধ্যান দে, মনে হচ্ছে একটু বেশি বেশিই নড়ছে লাশটা। বিশুর কথাটা শেষ হতে না হতেই নীলু ভয়ে কেঁদে উঠে কাপা গলায় বলল, কেউ আমার হাত স্পর্শ করছে। চুপ কর তো, কী সব ভাবছিস? মরা লোকে তোর হাত স্পর্শ করবে কিভাবে?
সব তোর আজগুবি ভাবনা। হয়তো কাপড়টা একটু ঝুলে গেছে, সেটাই তোর হাতে স্পর্শ হচ্ছে। উফ, তোরা সত্যি এক একজন পারিসটা বটে। কেউ কোনো উত্তর দিল না। শ্মশান আর বেশি দূরে নেই, এসেই গেছি প্রায়। কিন্তু কই, আমাদের পিছনে যারা আসছিল তাদের দেখা যাচ্ছে না কেন? তাদের কাছেই তো বাকি সব জিনিস। জ্যোৎস্নার আলোয় ওদের কাউকেই নজরে আসছে না। নীলু চেঁচিয়ে ভয়ে আতকে কি বলল আমি কিছুই বুঝলাম না। নীলুর মুখের দিকে দেখতে গিয়ে আমার নজর গেল জ্যোৎস্নার আলোয় সৃষ্টি হওয়া আমাদের ছায়ার দিকে। ছায়ায় আমি পরিষ্কার দেখলাম যে খাটিয়ায় কেউ বসে আছে। কয়েক সেকেন্ডের জন্য দৃশ্যটা আমার মাথা থেকে পা পর্যন্ত একটা শিহরণ দিয়ে গেল। আমি কাপা গলায় বললাম, বিশু, নিশু, ডানে তাকা। তারা যেই ওদিকে দেখছে অমনি মা গো বলে নিশু জ্ঞান হারালো। আর এরকমভাবে সে পড়ে যাওয়ার ফলে একটা হ্যাঁচকা টানে খাটিয়াটা একদিকে হেলে গেল, আর তারকতান্ত্রিকের লাশটা ওই দিক দিয়ে সোজা মাটিতে পড়ে বসে রইল। এই রাতে এই ভয়াবহ দৃশ্যের মুখে দাঁড়িয়ে আমাদের অবস্থা এমন যে পালানোর শক্তিটুকু আর নেই আমাদের। যেন মনে হচ্ছে পা দুটো কেউ মাটির মধ্যে শিকল দিয়ে বেঁধে রেখে দিয়েছে। দেখতে দেখতেই নীলু একটা বিকট ভয়াবহ চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। আমি আর বিশু খাটিয়া ফেলে পালানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু আমাদের পা জমি থেকে কিছুতেই সরছিল না। আর মাথার মধ্যে যেন কেউ চেপে ধরেছে এরকম বোধ হতে লাগলো। এরকমভাবে কতক্ষণ ছিলাম জানি না। আমাদের পা মুক্তি পেল তখনই, যখন আমাদের পিছনের যারা আসছিল তারা এলো। সব কিছু জানার পর তারাও ভয় পেয়ে গেল। অগত্যা সবাই যে যার মতো করে দে ছুট। আমি নীলুকে আর বিশু নিশুকে কাঁধে উঠিয়ে দৌড় লাগালাম। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? আমরা পরের দিন সূর্যের আলোয় পুরো গ্রাম মিলে সেই জায়গায় গেছি। তন্ন তন্ন করে খুঁজেছি তারকতান্ত্রিকের লাশ, কিন্তু তার লাশের আর দেখা পাইনি আমরা। সত্যি এই বিষয়টা আমাদের মধ্যে একটা বড় প্রশ্নচিহ্ন তুলে ধরেছে। হাজার হলেও লাশটাকে যদি কোনো শেয়াল কুকুরেও খেত, অন্তত অবশেষটা কোথাও না কোথাও খুঁজে পাওয়া যেত, কিন্তু সেটারও খোঁজ মেলেনি। লাশটা তো আর দৌড়ে দৌড়ে কোথাও পালায়নি, অথবা হাওয়াতেই উড়ে যায়নি। তাহলে লাশটা গেল কোথায়? এই ছিল প্রথম ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ঘটনাটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এবার চলুন দ্বিতীয় ঘটনাটি শুরু করা যাক। আর দ্বিতীয় ঘটনাটির নাম হচ্ছে শিমুল গাছের জিন। ঘটনাটা আমার আম্মুর কাছ থেকে শোনা। আম্মু তখন অনেক ছোট। আমি আম্মুর হয়ে বলছি। আমাদের বাড়ির বর্ণনাটা একটু দেই। বাড়ির পাশে ছিল একটা ঘন জঙ্গল, তার পাশে ছিল মাঠ, পুকুর ইত্যাদি। জঙ্গলের ভিতরে ছিল একটা শিমুল গাছ। জঙ্গল থেকে দূরে আরও দুটি বড় শিমুল গাছ ছিল। গাছগুলোকে সবাই ভূতরে গাছ বলেই জানত। এবার ঘটনায় আসি। আমার বয়স তখন 13 কি 14 হবে। আমরা এবং আমাদের চাচা কাকারা একসাথে থাকতাম। আমার এক চাচির সারা শরীরে অনেক ব্যথা ছিল, যে জন্য সে একা একা চলাচল করতে পারত না। সে কোথাও গেলে তার সাথে একজনকে যেতে হতো। একদিন রাতের বেলা সে বাথরুমে যেতে চাইলে আমি তার সাথে যাই। গ্রামে সাধারণত বাথরুম থাকে বাড়ি থেকে অনেক দূরে। আমাদের বাথরুমটা ছিল জঙ্গলের দিকে। আমি চাচিকে ধরে ধরে নিয়ে গেলাম বাথরুমের দিকে। সে যখন বাথরুমের কাছাকাছি গেল তখন যেটা হলো সেটা আমি এখনও বিশ্বাস করতে পারি না। সে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে জঙ্গলের দিকে দিল দৌড়। আমি ভয় পেয়ে গেলাম। ভাবলাম এটা কিভাবে সম্ভব, যে একা কিছু করতে পারে না সে কিভাবে আমাকে ধাক্কা মেরে দৌড় দিল। আমি গিয়ে সবাইকে বিষয়টা বললাম। সবাই জঙ্গলের দিকে খুঁজতে চলে গেল, সাথে আমিও গেলাম। সে সময় টর্চ লাইট ছিল না, সবাই মোমবাতি কুপি সাথে নিয়ে গেল। খুঁজতে খুঁজতে সবাই এক সময় জঙ্গলের ভিতরে শিমুল গাছটার কাছে গেল। গিয়ে দেখলো চাচি গাছটার গোড়ায় অজ্ঞান হয়ে পড়ে আছে। সবাই তাকে কাঁধে করে বাড়ি নিয়ে গেল। জ্ঞান ফেরার পরও সে ঘটনা সম্পর্কে কিছুই বলতে পারল না। পরে একটা কবিরাজ আনা হলো। তারপর কবিরাজ যেটা বলল সেটা হলো, এই বাড়িতে একটা ভালো জিন এবং ওই শিমুল গাছটায় একটা খারাপ জিন বসবাস করে। শিমুল গাছটার জিন সবার অমঙ্গল চায় এবং বাড়ির জিন তার খারাপ কাজে বাধা দেয়। খারাপ জিন আমার চাচিকে মেরে ফেলতে চেয়েছিল, সেই জন্য তাকে বাথরুমের সামনে থেকে ধরে নিয়ে গিয়েছিল। খারাপ জিনটা যদি চাচিকে গাছের উপর তুলতে পারত তাহলে চাচিকে বাঁচানো যেত না। ভালো জিন চাচিকে গাছের উপরে তুলতে দেয়নি এবং তাকে মরতে দেয়নি। এই ছিল ঘটনা।
আজকের ভৌতিক ঘটনা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানান। ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। প্রত্যেক শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 9টায় নতুন নতুন ভৌতিক ঘটনা নিয়ে হাজির হই আপনাদের সামনে। মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।